ভিতর আমাদের মধুগুলো নিয়ে গবেষণা করেছি বিভিন্ন ব্যাপার নিয়ে। তো আমাদের অন্যান্য জিনিসের সাথে মৌচাকে তুলনা করা যাবে না। বন কাটা, মাছ ধরা এগুলো বাধা দেওয়া যাবে, কিন্তু সুন্দরবনের বৃদ্ধির জন্য, পরাগায়নের জন্য, সুন্দরবন বেঁচে থাকার জন্য মৌচাক কাটতে হবে। এখন বন্দ্যোপাধ্যায় আমরা অনুরোধ করবো, আমি আজকে 12 বছর ধরে বলে আসছি এই কথাটা, অন্তত 2 মাস, এই এপ্রিল মে, এই 2 মাস সীমিত ভাবে আমাদের যে বন্দ্যোপাধ্যায় থেকে মৌচাক কাটার ব্যাপারটা পুনরায় চিন্তা করা হোক, এক্সপার্টের সাথে কথা বলা হোক, এটা নিয়ে রিসার্চ করা হোক। কারণ যে বন্দ্যোপাধ্যায় যে মৌচাক গুলো হয়, মধু সেখানে মৌচাকে মধু জমা করার পর মৌচাকটা ফিল আপ হয়ে যায়। মৌমাছিরা আর মধু নেওয়ার জন্য খুলে যাবে না, কারণ তার ঘরটা ফিল আপ হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। সে 2 মাস বসে বসে এই মধুগুলো খাবে, মধু সিজন শেষ হয়ে যাবে। এই মৌমাছিগুলো বর্ষাকালে উড়ে গিয়ে অন্য এলাকায় চলে যাবে, এখানে থাকবে না। এটা অতিথির মতো, এটা আমাদের চৈত্র মাসে আসে, শ্রাবণ ভাদ্র মাসে গিয়ে চলে যায়। এই বন্দ্যোপাধ্যায়ের মৌচাকগুলো যখন কাটা হবে না, তখন ওই মৌমাছিগুলো অলস হয়ে বসে থাকবে। কিন্তু যখন মৌচাকটা কেটে ফেলা হবে, তখন মৌমাছির মধ্যে ফেরানো হবে, আমার ঘরের খানা তো শেষ, ঘরে তো খানা নাই, মধু নাই, এই আমাকে আবার বনে যেতে হবে। বনে গিয়ে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ফুল আছে আল্লাহ দিয়েছে, ওই ফুল থেকে সে নেকটার নিয়ে আবার মধু জমা করবে, আবার কাটা হবে, আবার জমা করবে। এভাবে এক এক সিজনে আমরা 3 থেকে 4 বার একটা মৌচাক কাটি। তো আমরা যতবার মৌমাছি ফুলে যাবে, ততবার ফুলে পরাগায়ন হবে, ততবার নতুন উদ্ভিদ হবে, তত বেশি সুন্দরবনের ফুল ফল হবে, সুন্দরবন টিকে থাকবে। এই জন্য এটা বিবেচনা করা হোক। আমরা ধন্যবাদ জানাই, এত সুন্দর আয়োজন বন বিভাগ করেছেন, এবং আমাদের অতিথিদেরকে আমার সালাম এবং ধন্যবাদ। আমরা সারা বাংলাদেশে 30,000 মধু নিয়ে যারা কাজ করে, এরকম উদ্যোক্তাদের একটা সংগঠন নিয়ে কাজ করছি, যেখানে গবেষক আছে, ভোক্তা আছে, এবং বিপণনকারী আছে, এবং সব শ্রেণীর লোকজন আছে। এই অনুষ্ঠান সাথে আমাদেরকে যে শরীর হওয়ার সুযোগ দিয়েছেন, এই জন্য বন বিভাগকে আমরা ধন্যবাদ জানাই। 1 সপ্তাহ আগে আমরা ঈদ পালন করেছি। ঈদ মানে খুশি। আমাদের এই অনুষ্ঠান আমাদের কাছে ঈদের মতো খুশির মতো লাগে। এই জন্য সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এই বন বিভাগের অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে নিজের কাজ মনে করে, নিজের অনুষ্ঠান মনে করে এখানে এসে শরীর হয়েছি। আমি একটু অনুরোধ করবো, বাংলাদেশের দিনাজপুর থেকে, রংপুর থেকে যারা একটু আসছেন, ঝিনাইদহ থেকে, রাজশাহী থেকে, আমাদের যে মৌমাছি দাঁড়ান, একটু মেহরবানি করে দাঁড়ান, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন মেহমান আসছেন এই অনুষ্ঠানটাকে জাতীয়করণ করার জন্য, এরা বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশে শুধু এই অনুষ্ঠানটাকে অংশগ্রহণ করার জন্য আসছেন। ধন্যবাদ। আপনারা সবাই বসেন। আমরা মধু নিয়ে কাজ করাকে মধু চিনতে হবে। আমি আমাদের সামনে 5 রকম মধু রেখেছি। এই 5 রকম মধুর 5 রকম রং, 5 রকম ঘ্রাণ, 5 রকম ঘনত্ব। আমি একটা মধু দেখাই। আচ্ছা, এটা যদি কেউ বলে সুন্দরবনের দামি মধু, আপনারা বিশ্বাস করবেন না? কেন? এটা কালচে। সুন্দরবনের মধু এভাবে কালো হবে না। আমরা সমস্ত মধুগুলো দেখাইছিলাম, এবং সমস্ত অফিসারকে একটা ছোট একটা ট্রেনিং এর মতো, কোন মধুর বৈশিষ্ট্য কিরকম হবে, ঘ্রাণ কিরকম হবে। আপনি যে সুন্দরবনের মধু ধরবেন রাস্তায়, ওটা মধুটা কিরকম হওয়া দরকার ছিল, আপনি কিরকম পাচ্ছেন, এটার উপর যদি একটা ওরিয়েন্টেশন প্রতি বছর যদি একই অফিসার থাকেন না, যদি হয়, তাহলে আমাদের পুলিশ অফিসার এবং আমাদের অন্যান্য যারা আছেন, ম্যাজিস্ট্রেট যারা আছেন, কালকে আমি আমাদের ডিসি স্যারের কাছে গিয়েছিলাম, আমাদের মুস্তাক আহমেদ সাহেব, আগে যিনি হুমায়ুন কবির সাহেব ছিলেন, ওনার সাথে আমি দেখা করেছিলাম। আমি ওনাদেরকে বাংলাদেশে যে মধুগুলো হয় 5-6 রকমের মধুর স্যাম্পল দিয়েছি, এবং ম্যাজিস্ট্রেট এবং জজ তাদেরকেও আমরা মধুগুলো চেনানোর চেষ্টা করছি। একটা ছোট ঘটনা বলি, গত বছর আমি একজন জজ সাহেবকে এখানে নিয়ে এসেছিলাম, হুমায়ুন কবির সাহেব, উনি এখন পাবনা ডিস্ট্রিক্ট জজ। ওনার কোর্টে একটা মামলা আসছে। আপনার এখানে মৌচাষী কারা আছেন? মৌচাষী একটু হাত তুলেন তো। আচ্ছা, আপনারা বর্ষাকালে আপনাদের মৌমাছিকে চিনি খাওয়ান? আপনাদের মৌমাছির খামারের চিনি পাওয়া যাবে? যাবে। আচ্ছা, এরকম একটা মৌমাছির খামারে চিনি পাওয়া গেছে, এই চিনি নিয়ে মামলা হয়েছে। মামলার মধ্যে উনি জামিন হচ্ছে না। জজ সাহেবকে আমি এখানে আনছিলাম গত বছরে, আনার পরে ওনাকে আমি চিনি দেখাইছি যে চিনি ভালো আছে, খারাপ আছে। এখন যদি কারো কাছে চিনি পাওয়া যায় এখন এই চৈত্র বৈশাখ মাসে, তাহলে বুঝতে হবে সে করাপ্টেড লোক, সে দুষ্কৃতিকারী। এখন চিনি খাওয়ানোর কোনো দরকার নাই। এখন আছে দরকার নাই, এখন যদি চিনি পাওয়া যায়। কিন্তু বর্ষাকালে যদি কোনো মৌ খামারের কাছে চিনি পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সে মৌমাছিকে বাঁচিয়ে রাখার জন্য চিনির সাথে পানিকে 1:1 অনুপাতে মিশিয়ে একটা সিরাপ বানানো হয়। এই সিরাপ আমরা মৌমাছিকে খাওয়াই। বর্ষা
বর্ষার জাট প্রিয়তা পার করি। এরপর যখন বরিশালের ফুল ফুটে, সরিষার ফুল ফুটে, আমাদের আর চিনি খাওয়ানো দরকার হয় না, ঠিক কি না বলেন? সেজন্য কোনো খামারির কাছে বর্ষাকালে যদি চিনি পাওয়া যায়, তাকে এর জন্য দোষী সাব্যস্ত করা যাবে না, এটাকে যাচাই বাছাই করতে হবে। আরেকটা হলো, আমরা একটা বই চাপিয়েছি, কিছু কিছু খাঁটি মধু কেন জমে যায়। আমরা অনেক সময় মধু জমতে দেখলেই বলি যে ভেজাল। সুন্দরবনের মধু জমে না। 25 বছর আগে যে মধু রেখেছি, 20 বছর আগে, ওগুলো এখনো লিকুইড আছে। সুন্দরবনের মধ্যে গ্লুকোজের পরিমাণ কম, জমে না। কিন্তু সরিষা ফুলের মধু জমে কি জমে না? জমে। কেন জমে? আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়েছি, 6টা ইউনিভার্সিটির টিচারের ব্যাখ্যা আমি সংশোধন করেছি। আমি একটা কৃতজ্ঞতা জানাই বন বিভাগের প্রতি। বাংলাদেশ BSTI যারা বিভিন্ন পণ্যের মান নির্ধারণ করে, আমাদের বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের মানের মধ্যে সুন্দরবনের মধুর নাম ছিল। আমাদের সাবেক যিনি ডিএফও আবুল নাসের সাহেব, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং আমাদের গবেষণাপত্র জমা দেওয়ার কারণে সুন্দরবনের মধুর নাম আমাদের বাংলাদেশের স্ট্যান্ডার্ডের মধ্যে এসেছে। এবং এখানে লিখেছে, ফর সুন্দরবন সানে র হানি, কম হানি কাট কম ইন হানি অর চাঙ্ক হানি, দ্য ম্যাক্সিমাম লিমিট ফর ময়েশ্চার ইজ 25%। অর্থাৎ সুন্দরবনের মধু পাতলা হবে, সুন্দরবনের মধুর ময়েশ্চারের পরিমাণ বেশি হবে। সুন্দরবনের মধু পাতলা হওয়ার কারণ হলো সুন্দরবনটা হলো চারদিকে পানি, এখানে ময়েশ্চার বেশি। সুন্দরবনের ভিতরে সব নদী নালা, কি বলেন? এখানে মধুটা পাতলা হয়, মৌমাছি ঘন করতে পারে না। লিচুর মধু যত সহজে ঘন করতে পারে, সরিষার মধু যত সহজে ঘন করতে পারে, সুন্দরবনের মধুকে এরকম ঘন করতে পারে না। তাহলে সুন্দরবনের মধু পাতলা হবে, শুধু সুন্দরবনের মধ্যে পাতলা হলে কি ভেজাল হবে তা কিন্তু না। এই জন্য এই স্ট্যান্ডার্ডের মধ্যে মানটা এসেছে। আজকে ঈদের দিন, আমরা একটু আগে ঈদ পালন করে আসছি, আজকে আমাদের ঈদের আনন্দ। তো এই ঈদের খুশি আমরা কিভাবে প্রকাশ করি? ঈদের খুশি আমরা প্রকাশ করি মানুষকে কিছু উপহার দেওয়ার মাধ্যমে। আজকে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স্যার এখানে আছেন। তো আমাদের যে 30,000 যে উদ্যোক্তা, তার মধ্যে আর্টিস্ট আছে, গবেষক আছে, মধু ব্যবসায়ী আছে। তো আমাদের একজন আর্টিস্ট একটা শাড়ির মধ্যে পুরো সুন্দরবনটা এঁকে আমাদের অতিথি মোসাম্মদ রনি খাতুন ওনার জন্য নিয়ে এসেছেন। আপনাদের সবার পক্ষ থেকে আমরা এই উপহারটা ওনাকে দিতে পারি, নাকি বলেন? আমি মাসুদ ভাইকে একটু অনুরোধ করবো, আমাদের পুরনো চাষি মাসুদ ভাই একটু সামনে আসেন। আমাদের মাসুদ ভাই, উনি গায়ের মধ্যে সুন্দরবনের পাঞ্জাবি পরে আছেন, একটা খুব সুন্দর, যেখানে মুখটা কাছে সুন্দরবনের নদী আছে, এটাও আমাদের আঁকা, গত বছর দেওয়া। তো এই যে শাড়িটা আমরা চেষ্টা করেছি সুন্দরবনকে এখানের মধ্যে নিয়ে আসার জন্য, এবং আমাদের মাননীয় প্রধান অতিথি ধন্যবাদ। এখানে সুন্দরবনের প্রাণ প্রকৃতিকে আমাদের এই মুজাহিদ ভাই, উনি এটা আর্টিস্টটা করেছেন। জি জি জি, ভাস করে দিয়ে নেন। জি হাতে আঁকা।